বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি পরম করুণাময়ে রহমতে সকলেই কি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক, দর্শক, আমার শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, সকলকেই সালাম। আসসালামু আলাইকুম। পলাশচানা মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম দশম শ্রেণী ক্লাস নেব। ক্লাস পরিচালনায় আমি রাহিমা আক্তার, সহকারী শিক্ষক বাংলা, পলাশচানা মডেল উচ্চ বিদ্যালয়, পলাশ, নরসিংদী। ক্লাসটি শুরু করার পূর্বে চলো আমরা কিছু ছবি দেখি। ছবিগুলো দেখে আমরা ক্লাসটি শুরু করি। দেখতে পাচ্ছি সকলেই এই ছবিগুলো কি প্রতিবন্ধী মানুষের। আর তোমাদের কি মনে পড়ে গেছে, কারণ এটা আগে একটা ক্লাস নিয়েছিলাম। আজকে আমি আর উপস্থাপনায় বেশি সময় নিব না, ক্লাস পাঠ ঘোষণায় বেশি সময় নিব না। তো এই ক্লাসের কি আজকে আমি দ্বিতীয় অংশটি নিব। তোমাদের যে প্রতিবন্ধীদের নিয়ে আমাদের বইয়ে যে গল্পটি আছে সেটি কি রবীন্দ্রনাথ ঠাকুরের শোভা গল্পটি, এটারই দ্বিতীয় অংশ আমরা করব। তো আমি এই আগের বিষয়গুলো স্কিপ করে যাচ্ছি। আজকে আমরা ক্লাসটি শেষ করার চেষ্টা করব। কবি পরিচিতি সম্পর্কে একটু মনে করিয়ে দিই তোমাদের। এটা আমাদের সবসময় কি একটু দেখতে হবে। দেখো, এই গল্পটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি যেন কত সালে জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর মনে আছে তো শিক্ষার্থীবৃন্দ? আমি আবার একটু মনে করিয়ে দিচ্ছি তোমাদের, মনে করে দিতে চাই। দেখো, 25শে বৈশাখ তিনি জন্মগ্রহণ করেন 1268 খ্রিস্টাব্দে। 1268 খ্রিস্টাব্দে। আর ইংরেজির সালটা কত? 7 মে 1861 খ্রিস্টাব্দে। কোথায় জন্মগ্রহণ করেন? কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে। ওনার পিতার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ এবং দাদার নাম হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। আমাদের মনে আছে, তোমাদের নিশ্চয়ই মনে আছে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নামটা ওই গত ক্লাসে বলিনি। মায়ের নাম হচ্ছে সারদা সুন্দরী। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। আর শিক্ষা জীবন কি আগে বলেছিলাম যে তিনি কি প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি। স্কুলে ভর্তি করা হলেও কি নানা ছুতায় স্কুলে যেতেন না, কামাই হতো। আর ঠাকুর পরিবারের বৃত্তদের সঙ্গে তাদের ওনার যে জীবন যাপন ছিল সেটা কি খুব চমৎকারভাবে ওনার পরিবারে সময় কাটানো বা ওনাদের লেখাপড়ার বিষয়গুলো নিয়ে কি আমার ছেলেবেলা নামক তিনি একটি জীবনী লিখেছিলেন, সেখান থেকে তোমরা জানতে পারবে। আর আগেও বলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তিনি কি পদচারণা করেননি। কবিতা, ছোট গল্প, নাটক, উপন্যাস, গান, এই সমস্ত কিছুই কি তিনি লিখেছেন। সব বিষয় কি তার অসামান্য পারদর্শিতা ছিল। এই জন্যে কি তিনি বিশ্বকবি হতে পেরেছেন। উল্লেখযোগ্য কিছু গ্রন্থের নাম দিয়েছিলাম, আর একটু দেখে নাও তোমরা। উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে চিত্রা মানসী, চোখের বাড়ি, সোনার তরী, বিসর্জন, ঘরে বাইরে, শেষের কবিতা, ডাকঘর, রক্তকরবী, গোরা প্রভৃতি। আর ওনাকে উপাধি দেওয়া হয়েছে বিশ্বকবি, কবিগুরু, গুরুদেব নাইট। তার সাহিত্যিক ছদ্মনাম ভানু সিংহ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষার্থীবৃন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক গান রয়েছে, অনেক গান। সেগুলি কি রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত আমাদের দেশে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কি এটা আমাদের জাতীয় সঙ্গীত। এটা দিয়ে কি প্রতিদিন গিয়ে তোমরা স্কুলে প্রথম ক্লাসটা শুরু করো। এটা দিয়ে আমাদের পাঠ সূচনা হয়। এটা কি রবীন্দ্রনাথ ঠাকুরেরই রচিত আমাদের জাতীয় সঙ্গীত। এছাড়াও কি অনেক উল্লেখযোগ্য গান রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেগুলো তোমরা গেয়েও থাকো।
আমি আর ওদিকে যাচ্ছি না। আর তিনি এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পান কত সালে? 1913 সালে। 1913 সালে তিনি এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি কাব্যের জন্য। কোন কাব্যের জন্য? গীতাঞ্জলি কাব্যের জন্য। মৃত্যু, রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন 22 শ্রাবণ 1348 সালে, ইংরেজি 7 আগস্ট 1941। 7 আগস্ট 1941 তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। আর কলকাতায় শান্তিনিকেতন, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠা। শান্তিনিকেতন এটা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত। উল্লেখযোগ্য গ্রন্থের কিছু ছবি গত ক্লাসে দেখিয়েছিলাম তোমাদের, মনে আছে নিশ্চয়ই। তারপরে দেখো এই গল্পটা নেওয়া হয়েছে গল্পগুচ্ছ থেকে। আর সুভা গল্পটি নিয়ে কিন্তু একটা চলচ্চিত্র নির্মিত হয়েছে। সুভা গল্প নিয়ে কি বাংলাদেশে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে সুভা গল্পটি থেকে। আজকে আমি পাঠ বিশ্লেষণ করব। শব্দার্থগুলো নিশ্চয় মনে আছে তোমাদের, অনেকগুলো শব্দ, এগুলো তুমি আজকে আর আমি বলছি না শব্দের অর্থগুলো, তাহলে কি ক্লাসটা শেষ করতে পারবো না। আজকে আমরা সরাসরি পাঠে চলে যাব। দেখো এই যে আমরা সুভা সম্পর্কে জানলাম গত ক্লাসে, তার পিতামাতা সম্পর্কে জানলাম, তার পরিবার সম্পর্কে জানলাম। আজকে আমরা আরো বিশদভাবে জানব। দেখো সুভা গল্পটি, তার বাড়ির যে বর্ণনা দেয়া আছে সুভা গল্পের, সেখানে কি আমরা দেখতে পাই যে বাণীকণ্ঠকে, সুভার বাবার নাম কি ছিল? বাণীকণ্ঠ। বাণীকণ্ঠের ঘর কোথায় ছিল? নদীর ঠিক ওপরে। দেখো আমি ছবিতে তোমার দেখানোর চেষ্টা করেছি। নদীর ঠিক যেন ওপরে কি বাণীকণ্ঠের বাড়ি। আর বাড়িতে কি, যেহেতু গৃহস্থ বাড়ি, সেই হিসাবে কি ঘর গৃহস্থের সমস্ত কিছুই আছে। তাহার বাড়ির বর্ণনা দেখো সুভাদের বাড়ি। তাহার বাখারির বেড়া, আটচালা গোয়ালঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল এবং কলার বাগান, নৌকাবাহী মাত্রের দৃষ্টি কি আকর্ষণ করে। ঘরটা যে নদীর উপরে, সেখান থেকে কি সুভাদের বাড়ির এই বর্ণনাগুলো এখানে উঠে এসেছে। আর সুভা বোবা মেয়েটি কারোর নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে কি নদীর তীরে আসিয়া বসে। যখন সে অবসর পায় তখন কি নদীর তীরে এসে বসে সুভা। তারপরে দেখো মোট কথা প্রাকৃতিক পরিবেশের যে বর্ণনা, গ্রামের বাড়ি, নদীর তীর, সেটা তোমরা অনুমান করতে পারছো। এর সমস্ত প্রাকৃতিক বর্ণনাই কি এখানে আছে। আমি আরেকটু অংশ করছি। দেখো নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিশিয়ে চারিদিকে চলাফেরা, আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙ্গিয়া পড়ে। মানে এখানে প্রকৃতির যে বর্ণনা, পাখির ডাক, নদীর কলকল ধ্বনি, এই সমস্ত কিছুই কি আমাদের সুভা শুনতে পারে না, কিন্তু সে তো বুঝতে পারে, সে অনুভব করতে পারে। এরপরে দেখো আবার দুপুরবেলা যখন মাঝিরা জেলেরা খাইতে দিত, গৃহস্থেরা ঘুমাইতো, পাখিরা ডাকিত না, খেয়া নৌকাগুলো কি বন্ধ থাকতো, তখন প্রকৃতির সঙ্গে বিজন মূর্তি যে একটা রূপ ধারণ করতো, সেখানে কি বোবা মেয়েও যেন মুখী মুখী চুপ করিয়া বসিয়া থাকে। সুভার তেমন কোনো সঙ্গী সাথী ছিল না, কারণ তার বয়সী ছেলেমেয়েরা কি তাকে ভয় পাইতো, তার সঙ্গে কেউ খেলতো না। এটা গল্পে আমরা জানতে পারি। তাহলে ওই মানুষ ছাড়াও তার কি কিছু বন্ধু ছিল, অন্তরঙ্গ বন্ধু ছিল। এগুলো হচ্ছে কি, এই যে গোয়ালে গাভী, সুভাদের গোয়ালে গাভী, তাদের নাম কি ছিল? সর্বশী ও পাঙ্গুলি। গোয়ালের গাভী সর্বশী এবং পাঙ্গুলি ছিল তার বন্ধু, তাদের সঙ্গে কি তার নিবিড় সম্পর্কে ছিল। আবার সর্বশী এবং পাঙ্গুলি এই নাম দুটি কি, ওই গাভী দুটি কি কখনই তারা শুনতে পায়নি,
তাদের এই নামদাতার মুখ থেকে। তাহার কথাহীন একটু করুণ সুর ছিল, তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত। কারা? এখানে সর্বশী এবং পাঙ্গুলির কথা বলা হয়েছে। শুভা কথা বলতে না পারলেও তার উপস্থিতি তারা বুঝতে পারত, অনুভব করতে পারত। এই কথাটি এখানে বোঝানো হয়েছে। এই গাভীগুলো দুটি ছাড়া কি তার আরো বন্ধু ছিল, সেটা কি? ছাগল এবং বিরাট শাবক। ছাগল এবং বিরাট শাবক কি তার বন্ধু ছিল। এই বিড়ালটি যখন তখনই কি তার সাথে কাছাকাছি থাকতো, তা সবার সঙ্গে কি নিবিড় হওয়ার চেষ্টা করতো, আর সবাই কি তাকে অনেক আদর করত। আর তার যে মনুষ্য জীবের সঙ্গে সম্পর্ক তেমন ছিল না, সেই জন্য কি ওদের সঙ্গে কি তার ঘনিষ্ঠতা বেড়ে যায়। আর প্রতিদিনই কি সে গোয়াল ঘরে তিনবার নিয়ম করে ওখানে যেত, তাদের গলা জড়িয়ে ধরত, তাদের আদর করে দিত। আবার যদি এটা ছিল নিয়মিত 3বার যেত। আর অনিয়মিত মানে যখন তার মন খারাপ হতো বেশি, তখন কি তখন সে তাদের সঙ্গে গিয়ে কি তার দুঃখ কষ্টটা প্রকাশ করত। এবার ওটা ছিল তার অনিয়মিত যাত্রা। ছবির মাধ্যমে আমি পাঠগুলো একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি। দেখো, আর তোমরা বাড়িতে কি অবশ্যই 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 ভালো করে পড়বে। এখানে আরেকটা বন্ধু তার মনুষ্য জীবের মানে উন্নত প্রাণীর মধ্যে একটা বন্ধু তার ছিল, সেটা হচ্ছে প্রতাপ। গল্পের নায়ক বলা যায় তাকে, সে হচ্ছে প্রতাপ, যাকে কি সৌভাগ্য পছন্দ করে। প্রতাপের সম্পর্কে আমরা একটু দেখি। দেখো, গোসাইদের ছোট ছেলেটি, তাহার নাম প্রতাপ। লোকটি নিতান্ত অকর্মণ্য। সে যে কাজকর্ম করিয়া সময়ের উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিয়াছে। মানে সে কোনো কাজকর্ম করবে এটা তার থেকে বাপ মা আশা করেননি। সেই চেষ্টা কি মা আশা কি ত্যাগ করেছেন পিতামাতা। অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহাদের উপর বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকদের প্রিয় পাত্র হয়। তাদের সম্পর্কহীন মানে আত্মীয় স্বজনের কাছে অপ্রিয় হলে কি সম্পর্কহীন মানুষের কাছে প্রিয় পাত্র হয়। শহরের যেমন এক আটটা দৃঢ় সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক সম্পত্তি হয়ে দাঁড়ায়, তেমনি গ্রামে 2-4টা অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন। যেমন সরকারি বাগান থাকে, এরকম কি অকর্মণ্য লোক থাকাও কি বিশেষ প্রয়োজন। কাজে কর্মে আমোদে অবসরে যেখানে একটা লোক কম করে, সেখানে কি তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায়। মানে সে যে কোনো কাজকর্ম করে না ধারাবাহিকভাবে বা কোনো কাজে জড়িত না, এই জন্য কি সে সকলের কাজই করে দিতে পারে। এই কথা লেখক বুঝিয়েছেন। এখন প্রতাপ কি করতো? দেখো, প্রতাপের প্রধান শখ ছিল মাছ ধরা। আর শুভার সঙ্গে তার এক নিবিড় সম্পর্ক ছিল। সে ছিপ ফেলে কি মাছ ধরিত, আর শুভা কি তেঁতুল তলায় তার সঙ্গে বসে থাকতো অনতি দূরে। মাছ ধরতে গেলে নীরবে চুপচাপ মাছ ধরতে হয়, কোনো শব্দ করা চলে না মাছ ধরার সময়। তো সেই হিসাবে শুভা তার খুব ভালো বন্ধু। কেন না সে কথা বলতে পারে না, কোনো শব্দ হবার সম্ভাবনা নাই। এই জন্য কি প্রতাপ তাকে খুব বেশি পছন্দ করতো। আর শুভা কি প্রতাপকে খুব পছন্দ করতো, তার জন্যে পান সাজিয়ে আনতো। যখন সে মাছ ধরতো তখন কি শুভা একটা করে পান নিয়ে আসতো তার জন্য। আর প্রতাপ কি শুভাকে একটু আদর করে তাকে সু বলে ডাকতো। তো এই মেয়েটির যে জীবন, আর যখন সে মাছ ধরার সময় তার সাথে সঙ্গ দিত কে শুভাতে সঙ্গ দিত, তখন কি তার মনে কি নানা রকম চিন্তা কল্পনা হতো। এই যে একটা ছবি দিয়েছি এখানে আমি, দেখো এটা কি একটা জলকুমারী ছবি। এই কল্পনাটা কি শোভা মনে মনে করতো। সে চাইতো যে এমন কিছু করে প্রতাপকে চমকে দেওয়া, যেন তার দিকে কি সে আরেকটু নজর দিক। এটা সে শোভা কি সবসময় চাইতো। তো সে ভাবতে থাকে যখন সে মাছ ধরে যে প্রতাপকে চমকে দেওয়ার জন্য সে জলকুমারী হয়ে কি সাপের মণি, জলকুমারী হয়ে কি সে সাপের মণি খাটে রেখে যাবে। আর প্রতাপ কি সেটা দেখে মণিটা হাতে নিয়ে সেও কি জলে ডুবে যাবে। আর সে ডুবে যাবে, সেখানে গিয়ে দেখবে কি
স্বপ্নকন্যা রাজকন্যা কি শুভা সেখানে আছে। তো এরকম নানা রকম চিন্তা কল্পনা সে মনে মনে করে, কেন প্রতাপকে একটু চমকে দেওয়ার জন্য। এখন গেল এইটুকু। আর শুভার পারিবারিক যে অবস্থাটা সমাজের চিত্রে এখন ফিরে আসি। শুভা আস্তে আস্তে বড় হতে থাকে, তার পরিবর্তনগুলো কি সে নিজেও উপলব্ধি করতে পারে, শুভা উপলব্ধি করে। তো ওই অবস্থায় সমাজে কি তৎকালীন সমাজে মেয়েদের খুব অল্প বয়সেই বিয়ে হয়ে যেত। তার বিয়ের জন্য কি পিতামাতা প্রথম ক্লাসে বলেছিলাম যে তার জন্য একটু চিন্তিত, যেহেতু সে কথা বলতে পারে না, সে স্বাভাবিক না, তো তার জন্য একটু বেশি চিন্তিত ছিল। আর স্বাভাবিক মানুষের থেকে একটু যারা অস্বাভাবিক তাদের তো বিয়ে হওয়ার বিষয়টা একটু কষ্টকরই বটে, এটা আমরা বুঝতে পারি। তো শোভারও বয়স বাড়তে থাকে, মানে সামাজিক রীতি অনুপাতে তার যেটুকু বয়সের দরকার সেখান থেকে কি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তাকে বিয়ে দেওয়া যাচ্ছে না। আর সমাজে সেটা মেনে নিবে না, তার পরিবার মেনে নিলেও যে পিতামাতা তো সন্তান তাদের কাছে বোঝা হয় না, কিন্তু তারপরেও যখন সমাজের কথায় তারা কন্যা দায়গ্রস্ত হয়ে পড়ে এবং সমাজ থেকে কি তাদের হুমকিও দেওয়া হয়, যদি মেয়ের বিয়ে ঠিক না করে তাহলে কি বিয়ে না দেয় তাহলে তাদেরকে এক ঘরে করা হয়। এক ঘর বলতে কি বোঝায়, মানে তারা সমাজের কোনো লোক তাদের সঙ্গে কি মিশবে না, তারা এক ঘরে থাকবে, এক ঘরে করে দেওয়া হবে। তো এইভাবে কি বাণীকণ্ঠ শুভার বাবা কি বিদেশে চলে গিয়েছিলেন। ওই অবস্থায় অবশেষে যখন একদিন ফিরে আসলেন তখন কি বললেন, চলো কোথায়, কলকাতা। তাদের কি কলকাতায় যাবার জোগাড় হচ্ছে, মানে কি শুভার বিয়ে দিবে কলকাতায় নিয়ে। তো সে আর শুভার যখন এটা বুঝতে পারলো, সে তো তার যে পরিচিত এলাকা প্রকৃতি, তার আপন জনদের ছেড়ে, তার সঙ্গী সাথীদের ছেড়ে কি সে যেতে চাচ্ছে না। আর এদিকে একদিন বিকেলে প্রতাপ কি করলো, শুভাকে বললো, কি বললো দেখো, কি রে শুভ, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাদের ভুলিস নে। বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল, মানে মাছ ধরার সময় বিকেলে তো সে মাছ ধরতো ওই সময়। আর শুভার কি অবস্থা হয়েছিল দেখো, মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায়, নীরবে বলতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম। শুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল। সেদিন গাছের তলায় আর বসিল না, বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়ন গৃহে তামাক খাইতেছিলেন। শুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল। অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুষ্ক কপলে অশ্রু গড়াইয়া পড়িল। ওই যে প্রতাপ যখন তাকে বললো যে তার বর পাওয়া গেছে, তাকে যেন আর ভুলে না যায়, ওর নাকি বিয়ে হচ্ছে, এটা যখন বললো তখন কি শুভার খুব কষ্ট হলো। কারণ শুভা কিন্তু প্রতাপকে ভালোবাসত, সে কথাটা সে তো আর মুখে বলতে পারছে না। আর এই জন্য কি তার মনের ভিতরে কষ্ট বেশি হয়েছে। আর সেই কষ্টটা কি সে তার বাবার কাছে গিয়ে প্রকাশ করে। তার চোখ দেখে কি পিতামাতা বুঝতে পারে, তার বাবা বাণীকণ্ঠ কি বুঝতে পারে মেয়ের কষ্টটা। এরপরে তারা কলকাতায় চলে যাবে সেরকমই স্থির হয়েছিল। আর শুভা কি করলো, গোয়াল ঘরে তাহার বাল্য সখীদের কাছে ওই যে পাঙ্গুলি এবং সর্বশী, তারপরে বিরাট ছাগল, তারাই কি ওর বন্ধু ছিল, তাদের কাছে বিদায় লইতে গেল। তাহাদিকে কি সহস্তে, মানে নিজের হাতে খাওয়াইয়া দিল, গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল। মানে বিদায়ের যে দৃশ্যটা আমরা বুঝতে পারি। দুই নেত্র পল্লব হইতে টপ টপ করিয়া অশ্রুজল পড়তে লাগলো, তার চোখ থেকে কি অশ্রুজল পড়তে লাগলো টপ টপ করে। সেদিন শুক্লা দ্বাদশী রাত্রি, মানে তাদের দ্বিতীয় দিন, শুভা কি করলো, শয়ন গৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদী তটে শস্প সজ্জায় লুটাইয়া পড়িল। একটু শেষ অংশটুকু একটু দেখো, যেন ধরণীকে এই প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, তুমি আমাকে যাইতে দিও না মা, আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। শুক্লা দ্বাদশীর রাতে শুভা কি করলো, ঘর থেকে বের হয়ে গেল এবং তার যে চির পরিচিত নদীর তট, মানে নদীর তীর, সেখানে কি সে খেলাধুলা করতো,
তারপরে বিজন দুপুরে ওখানে বসে থাকতো, প্রকৃতির সঙ্গে তার সমস্ত কিছু শেয়ার করতো। তো ওখানে কি সে চলে গেল রাতের বেলা এবং শস্পসজ্জা লুটায়, মানে কচি ঘাসের উপর কি শস্পসজ্জা মানে হচ্ছে কচি গাছ ঘাসের বিছানা, ওখানে সে কি লুটায় পড়লো। যেমন মাটিকে সে কি, মাটিও তো আমাদের মা, মানে জন্মভূমি, যে তার চিরপরিচিত এলাকা ছেড়ে সে চলে যাবে, এটা তার খুব কষ্ট হচ্ছিল। সে জড়িয়ে ধরে বলে যে আমাকে যেতে দিও না মা। শোভা একজন প্রতিবন্ধী, সে কথা বলতে পারে না। প্রতিবন্ধী মানুষের কি কষ্ট অনেক বেশি, সেগুলো কি আমাদের উপলব্ধি করতে হবে। আমাদের সমাজের চারপাশে এমন যারা আছে তাদের কষ্টটা আমাদের বুঝতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। তাদের সাথে এমন আচরণ করা যাবে না শোভার মতো, যেন বুঝতে পারেন যে ওই যে বলেছিলাম গল্পে যে শোভার সামনেই কি তার হিন্দে সব আলোচনা করতো, যে তাকে নিয়ে কে কী বলছে সেগুলা সে তারা বলতো। তো এটা কি আমাদের মাঝে যেন এই আচরণটা না আসে, যে কোনোভাবেই যেন কি তারা বুঝতে না পারে যে তারা অস্বাভাবিক। তাদেরকে আমরা সহযোগিতা করবো সব কাজে, এবং এটা তাদের সাথে খারাপ আচরণের তো প্রশ্নে উঠে না, করা যাবে না। তো এই গল্পটি মূলত যে প্রতিবন্ধী শিশুদের প্রতি আমাদের যে দায়িত্ববোধ বাড়িয়ে দিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার এই গল্পের মাধ্যমে, যে আমরা যেন তাদের প্রতি সহানুভূতিশীল হই, তার গল্পের মাধ্যমে কি এটা আমরা আরও বেশি উপলব্ধি করতে পারলাম। আমাদের আত্মোপলব্ধি কি তাদের প্রতি আরও বেড়ে গেল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন 2 দিনে আমি যে ক্লাসটা নিয়েছি তোমাদের, আশা করি তোমরা বুঝতে পেরেছ। কিছু মূল্যায়ন প্রশ্ন দেখো তোমাদের জন্য দিয়েছি আমি, একটু দেখো। উত্তর দিয়ে দিয়েছি আমি সাথে, যাতে তোমাদের অসুবিধা না হয়। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত তারিখে জন্মগ্রহণ করেন? বাংলা কত তারিখে জন্মগ্রহণ করেন? কত তারিখে? 25শে বৈশাখ। 25শে বৈশাখ তার জন্মদিবস কি অত্যন্ত ঘটা করে পালন করা হয় আমাদের দেশে। তো অবশ্যই কোন কাব্যের জন্য কবি নোবেল পুরস্কার পান? সবাই পারো। কোন কাব্যের জন্য? গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার পান। আর শোভা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায়? শোভা যা কিছু প্রকাশ সবকিছু কি প্রকৃতির কাছে। উত্তরটা হচ্ছে প্রকৃতির কাছে সে তার মুক্তির আনন্দ খুঁজে পায়। তারপর দেখো, শিশুকাল থেকে শোভা নিজেকে বিধাতার অভিশাপ ভেবেছে কেন? বিধাতার অভিশাপ মানে সৃষ্টিকর্তার অভিশাপ, যেটাকে অভিশাপ রূপে দুনিয়াতে পাঠিয়েছে। কেন? কথা বলতে না পারার কারণে, কারণ সে কথা বলতে পারত না, এই জন্যে তাকে অভিশাপ রূপে সে ভাবত। কন্যার অসম্পূর্ণতাকে মাতা নিজের লজ্জার কারণ মনে করে কেন? এটা আমি আলোচনা করেছি। দেখো, ছেলের চেয়ে মেয়েকে নিজের অংশরূপ দেখে বলে, মানে মা কি মেয়েকে নিজের অংশরূপে দেখে, নিজের লজ্জার কারণ মনে করে। বাড়িকণ্ঠ অন্য মেয়েদের থেকে শোভাকে বেশি ভালোবাসত কেন? শোভা বাক প্রতিবন্ধী ছিল, মানে কথা বলতে পারত না, এই জন্য বাণীকণ্ঠ কি তার অন্য 2 মেয়েদের থেকে শোভাকে একটু বেশি ভালোবাসত। আর প্রতাপ শোভাকে কি ডাকতো? প্রতাপ শোভাকে সু বলে ডাকতো, সংক্ষেপে সু বলে ডাকতো। আর শোভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে ভরে গেল কেন? জন্মভূমি ছেড়ে বিদেশ যেতে হবে বলে, তার পরিচিত এলাকা ছেড়ে তাকে দূরে চলে যেতে হবে, বিদেশ চলে যেতে হবে। এই জন্য কি তার অশ্রু বাষ্পে, তার চোখে মানে নেত্রপল্লবে কি জল চলে আসে। শোভার সাথে বিশেষ সম্পর্কের ক্ষেত্রে কোনটি গ্রহণযোগ্য? বিশেষ সম্পর্কের ক্ষেত্রে শোভার সাথে বিশেষ একটা সম্পর্ক, সেটা হচ্ছে নদী। নদীর সঙ্গে কি শোভার বিশেষ সম্পর্ক। বাড়ির কাজ, একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি তোমাদের। অনুধাবন প্রশ্ন একটু ব্যাখ্যা করে সুন্দর করে তোমরা লিখবে বাড়িতে। এই প্রশ্নগুলো কি তোমরা বাড়িতে বসে লিখবে সুন্দর করে। 1 নাম্বার, বেদনা কি কেউ কখনো ভোলে? কথাটি ব্যাখ্যা করো। বেদনা কি কেউ কখনো ভোলে? কথাটি ব্যাখ্যা করো। 2, প্রকৃতির সাথে শোভার বিদ্যুৎ সম্পর্ক গড়ে ওঠার কারণ বুঝিয়ে দাও। প্রকৃতির, এটা আমি ব্যাখ্যা করেছি তোমাদের। কারণ যখন তার সঙ্গে কি মানে
সে কথা বলতে পারে না, মানুষজন তার সঙ্গে মিশতে কম, তার সঙ্গে মিশে ফিরেই তার বয়সে তার সঙ্গে খেলতো না, সবাই তাকে ভয় পেত। এই কারণে কি তার প্রকৃতি এবং নির্জীব নির্বাক প্রাণীদের প্রতি কি তার বন্ধুত্বটা সম্পর্কটা গড়ে ওঠে। প্রতাপকে নিতান্ত অকর্মণ্য লোক বলা হয়েছে কেন, ব্যাখ্যা করো। আশা করি পারবে তোমরা। পিতামাতার মনে শোভা সবসময় জাগ্রত ছিল কেন? এই প্রশ্নগুলো তোমরা বাড়ির কাজ করবে। দুই দিনে আমি ক্লাসটি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা আশা করি বুঝতে পেরেছ। আর তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই কি আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আজকে এই পর্যন্তই। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।